আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া। উনি কি বাসায় আছে? বোরকা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখ বুলালো ছেলেটা। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত দেখালো তাকে। এই জন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীতর সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে, আজ বিগত 2 মাস ধরে। সুমি চট করে প্রশ্ন করে বলল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওখানে আমাদের আমবাগান দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটার কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদের বাড়িতে, এই জন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুইয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটা। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটার কথা তৎক্ষণাৎ আবার স্বর্ণাভে আসলো সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ আপনার আব্বা নয়, আপনার দাদাই দিয়েছিলেন আমাদের বিয়ে। কাজী সাহেব উনি কোথায়? একটু ডাকুন ওনাকে প্লিজ। বিস্ময়ে ছেলেটা আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটা চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেইনি। কারণ এখানে আসার আগে আমাদের কথাই ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে চলেছি আমরা। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টার জন্যই না জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখীন হই আমি, আল্লাহ জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা বিষণ্ণতা কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছে। তাই আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে, সেই থেকেই দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটার কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশা ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটা অব্দি? হতাশ যখন আমার গলা ধরে আসছিল তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু উনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রির খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানো সকল লিস্টটা গুলো লাগবে। এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী, ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্ট্রির খাতা ঘেটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে, প্লিজ আমাদের আশা ভাঙবেন না, কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খুঁজে দিয়ে প্লিজ। মাইশার সহজ কথা যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটা। মাইশার কথা শেষ হতে না হতে তুমুল গতিতে আমার দিকে তাকালো। আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে। তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরো 2 জন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটার কথায় এবার আমাদের মাথায় আকাশ ভাঙলো। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব আছে তার। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার একজন বান্ধবীদের মধ্যেও। ওরা একে একে ছেলেটার প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামা কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেয়নি। কারণ ছেলেটা কে বলতে না দিয়ে তাড়াহুড়ো করে সুমি বলল, ভেরি গুড দেননি। যান, কাবিননামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন। যান যান। আমাকে দেখিয়ে ছেলেটা বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো। আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনার কি করেছেন? কাজী অফিসে না দিয়ে কাবিননামাটা
একটা কাগজ থাকে, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নে ছেলেটা এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল। আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসের ইলেকট্রিক শর্ট সার্কিট হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সে আগুনে আমার দাদা ভাই সহ অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, কিছুই বাঁচতে পারেনি। এই জন্য মূলত আমাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকেও আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারাই আপনার তথ্য যাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা, বা আপনি কখনো কাবিননামা খুঁজে এখানে এসেছেন কিনা। কাউকে নিয়ে এসব আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনাই খুঁজছে, আপনারাও তাদের খুঁজছে, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে, দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দিইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিকঠাক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথাই বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানো লোক হবেন। পোশাক তেমনই মনে হয়েছিল আমার কাছে। হতাশার উপর হতাশ হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়েই জুই আবারও বলল, আচ্ছা, ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটার দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে মায়ের দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোর ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো, তিনিই আপনার বোনকে আমাদের বাসায় এনেছিলেন। জুই আবারও প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ছেলেটাকে চিনবে, রাইট? জি, আব্বা চিনে ওনার স্বামীকে। আব্বা মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন মারল, ওনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়ো সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পাই কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটা আমার দিকে তাকালো, ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারবেন? জি, আমার আব্বা এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনের আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে না। আরো মাস 2-1 ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ। হাতে এক টুকরা কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরা কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে, ভাই কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়ে ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজী সহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগেই, তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউই চিনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেরাতে বিয়ে হয়েছিল। ইতস্তত গলায় বলল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টি তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই, এখানে কাজী সাহেবের ছেলে হাফিজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে, এজন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথার কোনো উত্তর করলো না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার ভালো লাগছে না আসিফ, কি করি বলতো?
তোর ভাবিকে যতই খুঁজতে যাই ততই সে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এতে আমার ইন্টেনশনও আরো বেড়ে যাচ্ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড়ে অনুসন্ধান করে বউকে খুঁজেছে, বিষয়টা ভাবতেই সে অবাক। মূল কথা আসিফের যুক্তিতে আসল না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খুঁজা বিষয়টা। মেয়েটিকে থাপ্পড় গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কি দোষ? এমন তো না যে হৃদ খানকে ভালোবেসে বউকে খুঁজে পাওয়ার জন্যে, বা তার ভালোবাসা আর বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে, তেমন কিছু করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেব বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পেরেছে, অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটা আসলে কে ছিল? যতদিন না মেয়েটা নিজে থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একারত বসবাস, বডিগার্ডও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছেন দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছেন ভাই আপনার সাথে কথা বলতে চায়, এজন্য, ব্যাস। তারপর থেকে উনি খানিকটা চিন্তিত, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতন একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখে আসিফের পিছন পিছন হৃদের বাড়িতে ঢুকলো। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখেই বুঝলো। সম্মুখীন মানুষগুলোর সক্ষতাটা তাদের বাড়ি দিয়ে বোঝার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতরে ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারলো রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পিছনে কাজ করে। আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পিছন পিছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজলো, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকে হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছন ডেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, তাতে পেপার কালেকশন নিয়ে। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে হাতে পেপার কালেকশন নিয়ে, হয়তো কিছু তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাইরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলায় হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতে দেখলো হৃদ সোফায় ল্যাপটপে কি জানি টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতে সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসা আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো তার ল্যাপটপের উপরই। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই, নিচে আউট মানুষ নেই, আমি সবাইকে বাগানে বসতে বলছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথা উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতে হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট, সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফেজ সাহেবের মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতে হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনেই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলতে শুরু করলো, ঘুরে ফিরে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশ্বাসপুর জন্য ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল।
হৃদ কথাটা বলেন দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতে তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বুঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় গড়িয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল, হয়তো ওনার পরিবার আমার কথা জানেনি। হৃদ বিরক্তির কপালে ভাঁজ আরো দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াসলি খুঁজেছে, অথচ এখানে সবার ডিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজে নিয়ে সিরিয়াস সেটা কি কেউ বুঝতে পারছে না, নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তির রেশ কাটাতে সোজাসাপটা বলে ওঠে, আপনারা তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজা সাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়ল এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না, কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলে ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটি হৃদ খানকে চেনে না, তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনি চিনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল তাও ঝড় তুফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষের বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মী প্রান্তিক মানুষ। অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খান ও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একটু ভুল করত? হাফেজ সাহেব অনেকটাই অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আসে ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব আফসোস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখিনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তিরতির মেজাজে দাঁতে চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়ে দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের আগের অসহায়ত্ব প্রকাশ করলো হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যি সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিলেন যে হৃদ খানকে সে চেনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধতায় ভুগছে। ওনার কাছে কাবিননামা কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে তার বউকে খুঁজে বের করার। কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি। হাফেজ সাহেব অন্তত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেবের হৃদের দিকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্থ মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ও আচ্ছা, এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্টমেন্ট দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যিই সেদিন রাতের মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আধো আধো হালকা মনে আছে ছোট্ট একটা মেয়ে ছিল, লাল রঙের হিজাব আর শাড়ি পরা। ডান চোখের ভিতর ছোট্ট একটা তিল ছিল, মেয়েটা কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকু। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি। তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটি মেয়ে ছিল, দেখতেও মাশাল্লাহ। ডান চোখে মনির পাশে ছোট্ট একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই আর মনে নেই স্যার। হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলে হাফেজ সাহেবের কথা শুনে হৃদ জানে না যে নিজে থেকে লুকায় তাকে খোঁজ বের করা বড় মুশকিল, আর তার অচেনা বউ তাই ধরা দিবে না বলে গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে।
কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয় ভেবে গাছের সোফায় মাথা টেকিয়ে বসলো, দায় সারা ভাবে নিয়ে বলল, বুঝলেন হাফেজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথার থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়ছি, বুঝলেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিলাম আরও 15 দিন আগে। তারপর থেকে আমাদের রেগুলার কলেজ, কোচিং সবটাই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনা কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল, কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্রও এঁকে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাইরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে, তীব্র কষ্টে। অচেনা লোকটাকে খোঁজা শেষ আশাটুকু আর রইল না। বহু কষ্টে কাজী বাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম ওনার ছেলে সুমনের কাছ থেকে, কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানবো বলে। তাই সেই দিন নরসিংদী থেকে ফেরার পর আমার আবারও ধুম জ্বর বাঁধিয়ে উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিলাম গায়ের তীব্র জ্বরে। তবে আমার অসুস্থতা শরীর থেকে মনের বেশি ছিল। 3য় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমাদের বাড়িতে। আমার অসুস্থতা বাহানা দিয়ে দেখতে আসে। তারপর বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের ফোনে। উদ্দেশ্য ছিল আমার স্বামীর খোঁজ করা, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের ওপাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিনে না হলেও আমি কয়েকশো বার ফোন লাগিয়েছি হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একই কথা, নট রিচেবল। এই যে এখনো তাই বলছে। বুক ভারের তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন করে তাও বুঝি না। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে আমি ভালোবাসি, এমন কিছুই না। তারপরেও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমার কষ্টটা হয়। মানুষ বলে না, যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা আর না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করছে। সে কেমন হবে জানি না, হয়তো জুয়ের কথা মতো নেশাখোর টাইপের লোক হতেও পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরো বেশি ফিল করছি তাকে আমি। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আরও একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরের মতোই ফোনের ওপাশে মহিলাটা একই কথা বলতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়নার দিকে তাকিয়ে আমার দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। জুই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে। না। ও। জুই পুনরায় আমাকে আর কিছুই জিজ্ঞেস করলো না, বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে 100 বারের উপরে দিই। জুই নিজের কাছে মনোযোগ হলো আর আমি কল করাতে মনোযোগ হলাম। কারণ আর কিছুক্ষণ পরে আমি আর জুই আরিফ ভাইয়ার সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব ভাইয়ার এক বড় ভাইয়ের বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাইয়া আমাকে আর জুইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ আরিফ ভাইয়ার সেই বড় ভাইয়ের পরিবার থেকে আমাদের দুজনকে নাকি নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। আমি জানি না আরিফ ভাইয়ার বড় ভাই কে, আর না জানতে চাই। তবে আমি যতটা আরিফ ভাইয়াকে জানি, ভাইয়া কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ ভাইয়ার সকল বন্ধু তো বাসার বাইরেই হয়, আমাদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবারের কথায় আমাদের নিয়ে যাচ্ছে তাও জানি না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢুকাতে চাই না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বললাম,
আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দিবে? আমার কথা জুই হিজাবের ভেতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটা এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এই জন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে? কল কেন যাচ্ছে না? আমার অসন্তুষ্টি কথায় হাত থেমে যায় জুইয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো আমার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে। তুই কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্য, তবে জুইকে বললে ও রেগে যাবে, এজন্য মিথ্যে বললাম। না, আমার কথা জুইয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে বলল, যেভাবে আছিস সেভাবেই যাবি নাকি হিজাব করবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম, হিজাব করব। এদিকে আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়, সত্যি আজ নিজের চোখেই দেখলাম। আমার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও আবার চট্টগ্রাম আসনের মন্ত্রীর বাসায়। উফ, বুঝতে পারছেন কোথায় এসে পড়েছি আমি? ঘুরে ফিরে আমি আবার রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম। আমি কল্পনাতেও ভাবিনি আরিফ ভাই আমাদের রিদ খানের বাপ দাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না, একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার, এখানে এসেও প্রথমে বুঝিনি যে এটা রিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপ দাদাকে দেখলাম তখন ভেবেছিলাম হয়তো তাদের মতো ওনারাও এখানে ইনভাইটেড ছিল, কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানের সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে, তখনই সন্দেহ হলো আমার। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাই আমাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো, তখনই মাথায় আকাশ ভাঙলো আমার। বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে। এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভেতরে যেয়ে বসতে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা! যে রিদ খান আমাকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে হয় আবার। উফ, ভাগ্যের ফিরে আজ না আমি আবার সেই রিদ খানের বাড়িতেই এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যাই। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে তার মানে রিদ খানও আমার আশেপাশেই কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি আমি। ভরপুর মানুষের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে রিদ খানকে খোঁজার চেষ্টা করলাম। এই মুহূর্তে ওনার সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাকে অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক। আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকালাম, বুঝলাম এত মানুষজনের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া রিদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল, এই জন্য আমিও খানিকটা নিশ্চিত হলাম রিদ খান আমাকে এই ভরপুর 2-1000 মানুষের ভিড়ে দেখবেই না। তারপরেও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো আর যায় না, যদিও রিদ খানের সামনে পড়ে যায় তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেনি, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাও এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীও আসছে। আচ্ছা যাই হোক, আমি জুয়ের সাথে রিদ খানের বাড়ির এক পাশের পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলাম, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ ভাইও সেই দিকে আছে কোচিং এর স্যারদের সাথে দাঁড়িয়ে। আর আমাকে চিঠি দেয়া রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন ওনারা, কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? আমাদেরকেও আসিফ লোকটা তেমন একটা চিনেও না, কখনো কথাও হয়নি আমাদের সাথে। তারপরেও আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখনো। আমার ভাবনার মাঝেই হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে। সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমরা সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে, আমাদের সবাইকে খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে আমিও গেলাম মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুইয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরো 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর একে ওয়েটার এসে আমাদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট নিয়ে সবাই খেতে শুরুও করে দিয়েছে, অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করছি।
শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে, তার কারণ একটাই, রিদ খানের বাসায় কিচ্ছু খাবো না আমি। লোকটা আমাকে আগেরবার অপমানিত করেছিল, সেই জন্য আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাব আমি। জুই থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইগুলোও বারবার এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীতের সহিত বলছে খাওয়ার জন্যে। আমি বরাবরই সবাইকে বলছি খাবো না, শরীর খারাপ লাগছে, আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো আমায় ছাড়া। একটা সময় জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভেতর থেকে। আরিফ ভাইয়াকে দেখলাম আশেপাশে কোথাও নেই, বুঝলাম ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলেই আছে। আমি আর মাথা ঘামালাম না, জুইকে নিয়ে সেই পুকুর ঘাটেই বসলাম। আশ্চর্যজনকভাবে আমি রিদ খানকে দেখলাম না আশেপাশে কোথাও। লোকটা কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে তেড়া মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘোরাচ্ছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলেই মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল, তখনই হুট করে কোথা থেকে রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে, বেশ হাসি খুশি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমে রিফাত ভাইয়ার সাথে কথা বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানি তৃষ্ণাটা পেয়েছিল অনেকটাই। রিফাত ভাই থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢক ঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নিলাম। এবার পেটে ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছেই রেখে দিলাম। রিফাত ভাই আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না। তারপর আবার মনে মনে জেদ করছিল যে রিদ খানের বাসায় কিচ্ছু খাবো না বলে। তাই আমি পান খেতে রাজি না হলেও জুই রিফাত ভাইয়ার কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত ভাই সেই দিকেই গেল, আর যাওয়ার সময় আমার বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওদের। ওরা চলে গেল, আমি একাই বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরে কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে উপরে তাকাতেই দেখতে পেলাম রিদ খানকে। দ্রুততার সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম উনি পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে আমার সামনে। পাঞ্জাবির হাতা দুটো টেনে ভাঁজ করা কোনোই অবধি। বাম হাতে ঘড়ি, তো দুই হাতের বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতি প্রথমে ভরকে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলাম। যখন উনি আমার পেট খারাপ হওয়া নিয়ে কথা বলছে তখন লজ্জায় মাথাটা আমার নুয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো আমার পেট খারাপের কথাটা? এটা তো জানার কথা না, কারণ আমি তো জুইকে ছাড়া অন্য কাউকেই বলিনি এই কথাটা। তাহলে জুই নিশ্চয়ই আমার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোকটা জানলো কি করে? আমার অন্যমনস্ক মধ্য দিয়েই হঠাৎ অনুভব করলাম রিদ খান আমার পায়ের কাছে নুয়ে হাত দিচ্ছে। আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ার পানির বোতলটা হাতে নিচ্ছিল। বোতলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলের দিকে। আমায় উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুকরিয়া আদায় করেছেন? আপনি আমার পরিচিত নন, এই জন্য। লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই। লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, কিন্তু কেন? আমরা পরিচিত হলে কি এমন হতো? এই জন্য পাল্টা প্রশ্নে রিদ খানকে বললাম, না করেনি, কিন্তু এই জন্য শুকরিয়া আদায় করার কি আছে? উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজা সাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে যে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা বাধায়, এজন্য একান্ত আপনার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমি লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো আমার। আজব লোকের পাল্লায় পরিচিত, সব সময় আমাকে এমন গুন্ডামি করে হুমকি কেন দেয়? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এ নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের। প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করেছেন লোকটা। আজ ওনার বাসায় এসেছি মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। এই যে আপনি
অবাধে ঘোরাফেরা করতে পারছেন, যেখানে সেখানে প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন, নিজের মর্জি মতো চলতে পারছেন। এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। নয়তো যদি ভুল ক্রমে আপনি আমার কেউ হতেন, এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখে দুটো নকশা মানচিত্র হয়ে যেত। তখন আপনি আমার সাথে তর্ক নয়, গালে হাত দিয়ে কাটতেন। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরে পানিতে ফেলে দিল উনি। আর আমার লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পালায় পড়েছি তো আমি। সবসময় আমাকে এমন গুন্ডামি করে হুমকি দেয় কেন? কি করেছি আমি? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এ নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, অথচ প্রতিবারই উনি আমাকে হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করে আসছেন লোকটা। আজ আমি ওনার বাসায় এসেছি মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করতে পারতো, অথচ তার কোনো পরিবর্তন নেই। আমি জড়ানো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? সত্যিটা বলছি। এবার বেশ জড়তা কাজ করলো আমার মাঝে, শীতল হয়ে আসলো আমার ভেতর। কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না, তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না তার কথাবার্তায় অবগত হয়ে গেলাম আমি। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানেই নিজের ইজ্জতের আরো এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না, কখন না জানি আবার রেগে তার ফেভারিট ডায়লগ বলে ওঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে বলে মনে হলো না। এই জন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক। ওনার ভুল ভাঙানোর দরকার নেই আমার, বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাষা ভাষা চোখে লোকটার দিকে তাকিয়ে মিহি স্বরে বললাম, আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছে। আমার কথায় তেমন কিছু বললো না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম। এভাবে আমার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি। হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ আসলো আমার কানে। লুক অ্যাট মি। চমকে ওনার দিকে তাকালাম। ওনার কথার মানে বুঝতে না পেরে অবশ গলায় বললাম, জি। তোমার চোখের ওটা কি? ওনার কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলাম হয়তো কিছু চোখে পড়েছে, এই জন্য উনি বলছে চোখে কি। আমি নিজের চোখের উপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, কোনটা? আমার কথায় উনি ওনার উত্তর না করে চুপ করে রইল। তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখন আমার ডান চোখের ভিতর। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকলো আমার কাছে। আমি লোকটা দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বললাম, কোনটা? আউট। বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? এবার কি করেছি আমি? হঠাৎ কি হলো ওনার? অবাক হয়ে বললাম, মানে? আই সে আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়লো আমার উদ্দেশ্যে। ওনার হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তেই কেঁপে উঠলাম আমি। অপমানের ঘোরে চোখের জল গড়ালো তৎক্ষণাৎ। অতি কষ্টে চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করে দুই হাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে, কিন্তু ততক্ষণে আমার হিচকি উঠে গিয়েছে। হালকা শরীর নড়ে উঠছিল আমার অনবরত হিচকিতে, কিন্তু তারপরেও তীব্র কান্নায় জায়গা ছেড়ে চলে যেতে পারছিলাম না, অপমানে লজ্জিত হয়ে। আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়লো ওনার, তাই দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে শুধালো, বেয়াদব। কথাটা বলে আর দাঁড়ালো না। যে পথে এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলেও গেল তীর তীর মেজাজ নিয়ে। এই লোকটা যত রাগ সব কেন আমার জন্যে তাও আমার জানি না। আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও তো বুঝলাম না। অপমানের ঘোরে ততক্ষণে আমার কান্নার বেগটাও না চাইতেও যেন আরো বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেলাম, অথচ লোকটা বারবার আমায় অপমান করেও তিনি আদব কায়দার মানুষ, আর আমি বেয়াদব। সেদিন প্রচন্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে ফিরেছিলাম বাসায়। আমার সঙ্গে অবশ্য জুই ছিল। আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি, কারণ কোচিং এর স্যাররা নাকি কি একটা আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে। এজন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই।
উত্তরে আমি শুধু পেটে ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম। তখন হৃদ খানের দাদা বাড়ি থেকে আসার সময় হৃদ খানকে আর কোথাও দেখিনি। ইভেন এখনো তার সাথে আমার দেখা হয় না। সেদিনের অপমানের কথা আমি ভুলিনি, এজন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে হৃদ খানের প্রতি আমার। বলতে গেলে প্রচন্ড অপছন্দের অনীহার মানুষ হৃদ খান আমার জীবনে, এই জন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততাই কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে হৃদ খানের সাথে আমার দেখা হয় না আজ 14 দিন। ওনাদের বাড়ি থেকে আসার একদিন পরেই ওনাকে আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি। কি কাজে এসেছিল জানি না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি, কারণ আমি ক্লাসে ছিলাম। আমার 3য় তলা ভবনের 2য় তলায় বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেয়েছিলাম। তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম, কারণ আমার ছোট মনে বেশ অনীহা ঝং ধরেছিল হৃদ খানের জন্য। বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমায় অপমান করে বেরিয়ে যেতে বললো, তখন থেকেই। এরপর থেকে হৃদ খানকে নিয়ে আর ভাবতে বসিনি আমি। তবে এইসবের মধ্যেও আমার অচেনা স্বামীর খোঁজ করেছিলাম আমি। দুর্ভাগ্যবশত আজ তার খোঁজ আজও পেলাম না, কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনো বন্ধ পাচ্ছিলাম। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারে কল করাই হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলাম এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেবের খোঁজ করব সুমনের কাছ থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইবো। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটার ফোন নাম্বারটাও সাথে নিয়ে আসব। কারণ আজ যদি সুমন নামক ছেলেটার নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম, তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল কেন যায় না। আসলে চোর গেলে বুদ্ধি হয়, একটা কথা আছে না, ঠিক তেমনটাই হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটার নাম্বার নেইনি। ভাবলাম যেখানে হাফেজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কি করব। অথচ এখন বুঝতে পারছি আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামো না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এই জন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সের মধ্যে। সবার নরসিংদী যাতায়াত ভাড়া, দুপুরে খাবার বিল সব আমিই দিব। তাই যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে, সেজন্য বারবার ওদের পকেটে টাকা কেন খরচ করবে আমার জন্য? অবশ্য আমার ওদের খরচ বহন করাই উচিত। কেউ তো আর রোজই করে না, তাই না? বিয়ে মানেই আনন্দমহল, এক গাদা কাজিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস, ঘন্টা লাগিয়ে মন মাতানো সাজ, নতুন নতুন বিআইন পাওয়া, দুলাভাইকে নিয়ে জম্পেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি আমার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন? আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছি আমি? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছি বলে আমার তো এক্ষুনি ক্লাস করতে মন যাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়েছি, কি একটা অবস্থা। আসলে কাল বিকালে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেই জন্যই আরিফ ভাইয়া কাল রাতে ট্রেনেই বাড়িতে গেল, কারণ ছেলে পক্ষ নাকি ইতিমধ্যেই আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে যাচ্ছে। এই জন্যই মূলত বড় ভাই হিসেবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্ট যাওয়া আর কি। আম্মু আরো জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসেই আপুর বিয়ের ডেট ফিক্স হবে। ছেলে পরিবার ভালো, ছেলে ভালো, এজন্য কারো আপত্তি নেই কোনো কিছুতে। বিয়েটা কথা শুনে আমি আর যেতে পারি না, এক্ষুনি উড়ে চলে যাই বাড়িতে। কিন্তু আমার আব্বুর কড়া নিষেধ, পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন তো? মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসেব করে পালন করবে? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা আমি আর পাবো? বিষণ্ণ মনে আরিফ ভাইকে রাতে বিদায় করলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি স্বামীর কথাও ভুলে গেলাম। তাকে যে আবার খোঁজা মিশন বাকি, সেটাও স্থগিত রাখলাম। আজকাল হাফেজ সাহেবের নাম্বারের ভুলেও কল দিই না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবারও খুঁজবো। এখন থাক। আমার আজও মনে পড়ে সেই দিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবো না বলে
আমার থাক কথার চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল। এই জন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তিতে ধরে অনেকেই কতটা হেনস্থ হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসেবে আমি ছাড়ও পাইনি, কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয় আমার। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র আমিই জানি। উফ, কি এক ঘাড়তেরা মানুষ, না মুখে কিছু বলবে আর না আমাকে সহজে ছাড় দিবে। কোনো কিছু মন মতো না হলেই আমার সাথে ঘাট তাড়াবো শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত তার মন মতো সব কিছু হচ্ছে। মোট কথা তেড়ামো আরেক নামই হলো আমার ব্যক্তিগত সে। দুপুরে তপ্ত রোদে যখন চারপাশে সব কিছু খা খা করছিল, সেই তপ্ত রোদে অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিতে হাতে স্পিড ক্যান নিয়ে বসেছিল। টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসরে মেতে। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি, আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড, কিছুদিন হলো সে আমাদের সাথেই ওঠা বসা করছে, এটা খুব ভালো। ওর সঙ্গেও আমাদের অনেক হাসায়, তার জন্য রিপিট। ওর সঙ্গও আমাদের অনেক হাসায়, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। আমাদের এখন টিফিন টাইম চলছে, বর্তমান সময়ে 12:45। টিফিন টাইম শেষ 1:30। আমাদের হাতে আরো 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজ ক্যান্টিনে বসে আছে, যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সে আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমুচা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটের খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য। এই জন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি 1 টাকাও খরচ করি না এদিক সেদিক। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচ টাকার সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, আমার জন্যও সমান সমান অর্ডার দেয় সব কিছু। ঠান্ডা অর্ডার করলে 2টো করবে, কোল্ড কফি অর্ডার করলে 2টো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করবে। এই জন্য মূলত আমি নিজের পকেটে টাকা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই আমার 6 মাসের বড়, তাতে কি? বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র পিছপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিলাম। আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপর রাখতে শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কিছু বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দে একটা চামচ দে তো। আমি ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলাম, কারণ রোজকার কাণ্ড এটা। আমার একা টিফিন বক্স 4 জনে ভাগ করে খায়। আমি চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য একটা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতিমধ্যে খাওয়া শুরুও করে দিয়েছে। টেবিলের মধ্যস্থে বক্সটা রাখা আছে। আমি সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া, কাল পিঠা বানিয়ে আনছিস তো টিফিন বক্সে করে? জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথার উত্তর করলো, ও পিঠা পছন্দ করে না, এই জন্য ও পিঠা খায়ও না, বানায়ও না। জুয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে বললাম, কোনো কারণেই, এমনি ভালো লাগে আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো এই চট্টগ্রামে স্থানীয় পোলাপাইনদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামের একটা প্রেম না করতে পারিস, তাহলে ইজ্জত থাকবে না বল? জুইয়ের কথায় আমি সহমত পোষণ করলাম, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম, কারণ আমার নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে। এজন্য আমি জানি না চট্টগ্রামের কালচার কেমন, এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর নাই বা বললাম। কাজে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে, অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে জুইয়ের কথার উত্তরে বলে,
পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক নেই। থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামে এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানাবি, মেহমানদারি করবি, তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্যান্য এলাকার মানুষ শখের বশে বা মন চাইলে মাসে বছরে বা পিঠার আয়োজন, পিঠা সাজায়, বানায়, তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাসই পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালে নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবেই। মোট কথা, এখানকার ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুর বাড়ির মানুষরা ফ্রিতে খোঁটা শুনিয়ে দিবে যে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে, কারণ এরা 2 দিন পর পরই তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে। এজন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে, তাহলে পিঠা অবশ্যই বানানোর মতন বড় গুণ থাকতে হবে, মাস্ট। সে আর দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আবার কিছুই হবে না। কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকার কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক আমি কখনোই নিতে পারবো না দোস্ত। তাছাড়া ঝ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো আমার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরের উপর পড়লো কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথা যখন কুকড়িয়ে উঠলাম, তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের উপরে পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা, কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে, আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি শব্দে তবদা মেরেছিলাম আমি। চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না, শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পাচ্ছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম, দেখলাম এক যুবক আমার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে মাথা দিয়ে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটার কপাল, নাক, মাথা, ঠোঁট ফেটে গল গল করে রক্ত পড়ছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটাকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়ার কারণ, যার দরুন তখনই বাক শক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিলাম না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না, কারণ আমার চারপাশের পরিস্থিতি হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কে আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটার দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, কেউ মেরেছে বেদম বোঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখনও আহত ছেলেটার উপরেই ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম, চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক, বাকরুদ্ধ, ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপর হয়ে পড়ে রইলাম অতি শব্দে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিলাম আমি। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছুই। অতি শব্দে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম আমি। আমার কপালের ঘাম আর চোখে পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। আমার দৃষ্টি তখনও আমার পাশে ছটফট করা শরীরের ওপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে, 2 হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটেছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার সময়ও পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না,
সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটাকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তার পরও মুহূর্তেই বুঝলাম আমার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরে থেকে ওঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কাটাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাছে তখনও বুঝলাম না, তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। হয়তো পায়ে আর কোমরের লোহার আর কাঠের সংমিশ্রণ টেবিল চেয়ারের বাড়ি খেয়েছি বলে এই জন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরলো শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। আমি কথাগুলো শুনতে পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া, এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বেরোচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর, ওর রক্তে ফোবিয়ার আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো শুনে কথাগুলো কানে আসছিল কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকলো সামনের গম্ভীর মুখর হৃদ খানের উপর। কি দারুণ শান্ত আর গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানে বর্তমান পরিবেশটাও বেশ শান্ত আর শীতল, এজন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ ওনার বাম হাত থেকে গল গল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিতেও রক্তের ছিটা রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবারই কথা। আমার সাথে প্রথম দেখার দিনই ওনার দাদা বলেছিল হৃদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তা নিজ চোখে দেখলাম। উনি হয়তো তখন আমায় লক্ষ্য করেনি। ওনার পেছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকি স্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলল, ভাই একবার বলেন এরে কি করব? শালারে পুলিশের দিয়া কিচ্ছু হবে না, 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনাকে আঘাত করার? একজনের কথা সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে হৃদ খানের উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন, শালার 20 দাঁত বাইর করি মাইরা। হ্যার কত বড় সাহস আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করছে। শালারে মন তো চাচ্ছে। ছেলেটার কথা থামতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটাকে পুনরায় এলোপাতাড়ি লাথি মেরে আঘাত করতে নিষেধ করল হৃদ খান। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটার দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখো, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পছন্দ করি না। এমনিই আমি সমাজের বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু হিংস্র তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকার ওই নেতা দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা হিংস্র থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি করেনি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান! কারো আঘাতেও মন নরম হলো না ওনার। অঝর রক্তের স্রোত দেখেও বিন্দু মাত্র ঘাম ঝরলো না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্ত পোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই। ওনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটাকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ওনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেল আমায় দেখে। তার দৃষ্টি হঠাৎ কুঁচকে গেল যখন দেখলো আমাকে জুই, শ্রেয়া আর নাদিয়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘোরালো আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই তো কথা। এতদিন শুধু মুখে অপমান করতো, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রু দলেরই একজন। সে তো আমাকে তার শত্রুই মনে করে আসছে এতদিন। আর শত্রুর আহতের মানুষ খুশিই তো হয়, তাই সেও হচ্ছে। এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছি আমি সমানভাবে। আমার সারা শরীর নুডলসে মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তেলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে। আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমার নিশ্চল দৃষ্টি তখন হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না আমি। তবে জুই হঠাৎ করেই আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলাম আমি। ধ্যান ভাঙলো আমার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে
হাঁটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করছে কাছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপালটা কিভাবে কাটলো? ভাসা ভাসা চোখের নিচে তাকিয়ে দেখলাম আমার হাতের কাটা চামচের রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়ায় সেটা দিয়েই হয়তো কপালটা কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম আমি। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুইয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে আমাকে ঝাপটে ধরে নিচে পড়া থেকে বাঁচাচ্ছে। তারপর কি হলো আমার আর মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম আমি। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিলাম হৃদ খানের অনল দৃষ্টি আমার উপর। বেড সাইডে বসা আমি, আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্ত পোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরো 1 ঘন্টা আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া 3 জনই ছিল, কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো, আর আমি বেডে বসা অবস্থায় 2 হাতে জুইয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকেই হৃদ খান বা তার লোকেদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনেই করেননি তিনি, তাই আসেননি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনীতিকে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশ ধীরে ধীরে তিক্ততায় রূপ নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকেই দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনীতিকে ঘিরে আমার ধারণা বদলেছে। উনি ভীষণভাবে বাড়ি খেলেও যারা রাজনীতি করে তারা কখনো সভ্য জাতের মধ্যে পড়ে না। সেই ক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করানোই যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাঁধে না। নম্রতা, ভদ্রতা এগুলো বলতে কোনো শব্দই নেই হৃদ খানের মাঝে, বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন, নিচু স্তরের মনঃসত্ত্বা, যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমেই ফেলে দেয়। সেই ক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটা প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপ হচ্ছে, কোনো না কোনো ভাবে সবকিছুর পেছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটা। হঠাৎ করে আমার জীবনে চলে আসলো সে। তারপর থেকেই আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুললো। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদ খানের আগমন আর চাই না আমার জীবনে। আমি ভীষণ ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই। আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙলো হঠাৎই বয়স্ক নার্সটার গম্ভীর কথায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।